নমস্কার। পোস্ট এডিটের আমাদের নতুন এপিসোডে আমার সঙ্গে যিনি আছেন অতিথি, তাকে পরিচয় করিয়ে দিতে শুধুমাত্র বাংলায় কেন, যারা বিশ্ব সিনেমা নিয়ে চর্চা করেন তাদের কারুর কাছেই তার কোনো আলাদা করে পরিচয় লাগে না। আমার আজকের অতিথি অনিক দত্ত, এবং এবারের পুজোয় খুব গুরুত্বপূর্ণ একটি ছবি যত কাণ্ড কলকাতাতেই, অনিকদার পরিচালিত ছবি, সেটা আপনারা সবাই জানেন। এবং ছবির পোস্টার চারিদিকে লেগে গেছে, শুধু ছবিটা 26 তারিখে হলে আসছে। অনিকদা, প্রথমেই যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে আপনার সপ্তম ছবি। ও আচ্ছা, আপনার সপ্তম ছবি, এবং যে আমরা স্ট্রাইক রেট যেটা বলি, যে অনেক সময় হয় যে কোনো পরিচালক প্রথম ছবিতে খুব সাড়া জাগালেন, তারপরে আস্তে আস্তে ফল করলো, মাঝখানে একটা ভালো ছবি। আপনার ক্ষেত্রে আমরা দেখেছি আপনার স্ট্রাইক রেট 100%, মোরাললেস। অনিক দত্ত বানিয়েছেন, লোকে একটা ভরসা পায় যে ছবি ভালোই হবে। এইটা তৈরি করা গেল কিভাবে? আপ এন্ড ডাউন হয়েছে, সেইটা তো আমি বলতে পারবো না, সেটা আমি আমার মতো করে করেছি। কিছু ছবি মনে হয়েছে ঠিক, কিছুটা ঠিকঠাক করতে পেরেছি। সব কোনো ছবি সম্পূর্ণ ইয়ে হয় না, মানে পছন্দ মতো বা যা ভেবে করি, চেষ্টা করি, কখনো সফল হই, কখনো হয়তো অতটা সফল হই না। কিন্তু মানে দর্শক একেবারে আমায় যে প্রত্যাখ্যান করেছেন সেটা হয়নি, সেটা ওদের বদান্যতা। আর কিছু ছবি খুবই, প্রথম ছবিতেই তো আমি খুব ঘাবড়ে গেছিলাম যে ওরকম একটা রেসপন্স পেয়ে, সুতরাং সেটা উৎসাহিত করেছে এখনো পর্যন্ত। এই ছবিতে তো আমি অসুস্থ হয়ে পড়ি, তার জন্য ডিলে হয়, তারপর অন্যান্য কারণে ডিলে হয়। আমি শুটিংয়ের সময়ও অনেক দিন যেতে পারিনি, দার্জিলিংয়ের পার্টটা যেতে পারিনি, কলকাতাও বেশ কিছুদিন। কিন্তু এতৎসত্ত্বেও আমার টিম সেইটাকে আমার ধারণা খুবই ভালো শূন্যস্থান পূরণ করেছেন। এবং দু একটা জায়গায় আমার হয়তো মনে হয়েছে যে এরম না হয়, এরম হলে ভালো হতো, সেগুলো বাদ দিয়েছি। তবে ওভারঅল যেইটা সম্ভব, আর এক একটা ছবি এক এক রকম, এক এক স্বাদের আলাদা আলাদা ছবি করার চেষ্টা করি, যাতে আমিও এনজয় করি ফিল্ম মেকিং প্রসেসটা, যাতে আমি এনজয় করি। আর এই যে আপনার একটা 13 বছরের যে যাপন সিনেমা নিয়ে, মানে সিনেমা নিয়ে হয়তো তো অনেক আগে থেকে, কিন্তু আমি ফিল্ম মেকিং এর যে ফিচার ফিল্মের, তার আগে বিজ্ঞাপনের ছবি বহু বছর হয়েছে। তো এই যে 13 বছরের যাপনের মধ্যে এই সপ্তম ছবি রিলিজ হতে যাচ্ছে, তো এইটা তো, এই যে একটা ধৈর্যের ব্যাপার, যে প্রচুর ছবি না বানানো, এইটা কি খুব মানে ইন্টেনশনাল সিদ্ধান্ত? যে আমি না, একটা কারণ হলো আমি এত বছর ধরে বিজ্ঞাপনের ছবি করতাম, এবং আমার ছবি প্রথমটা সফল হওয়ার সত্ত্বেও আমার সেই বিজ্ঞাপনের ছবিটা করে যেতে হচ্ছিল, যে না হলে মানে আমার সংসার চালানোর জন্য। যেমন সত্যজিৎ রায় বলেছিলেন, ওর সংসার অ্যাকচুয়ালি চলে ফেলুদার রয়্যালটি থেকে, ছবি করে না, কারণ বাংলা ছবি যা পারিশ্রমিক। তো সেই জন্যে হয়তো মাঝে মাঝে আমার ব্রেক নিয়ে ওগুলো করতে হয়েছে, আবার ফেরত আসা। কখনো মনে হচ্ছে তেমন এই মুহূর্তে আমার মাথায় এমন কিছু নেই যেটা মনে হচ্ছে যে না, এক্ষুনি করে ফেলি। তাছাড়াও অন্যান্য বিভিন্ন ব্যাপারে বিভিন্ন সমস্যায় সবসময় হয়ে ওঠে না করা। এটারই যেরকম বিরাট একটা দেরি হলো, কিছুটা আমার অসুস্থতার জন্য, কিছুটা অন্যান্য প্রয়োজনা সংস্থার সেই সময় যা নিজেদের প্রবলেম ছিল, এবং ওদের আরও তিন চারটে ছবি ইন দ্য পাইপলাইন ছিল, সেগুলো শেষ করা ইত্যাদি। তো এটা ধৈর্যের পরীক্ষা আমি নিই না, মানে আমি তো আরো বই করেছি অনেক দেরিতে, সুতরাং আমি জানি যে আমি শয়ে শয়ে ছবি করে উঠতে পারবো না, বিরাট বডি অফ ওয়ার্ক, সেটা আমার হবে না। ইনফ্যাক্ট আমি এখন যেই বয়সে, সেই বয়সে আমার মনে হয় স্লো ডাউন করা উচিত। অনেকে ওয়ার্ল্ড সিনেমায় ছেড়ে দিয়েছিলেন, এবং অন্যান্য অনেক দিকপাল পরিচালক শেষের দিকে যে ছবিগুলো করেছিলেন, তো সেগুলো আগের মতো আর হয়নি অসুস্থতার কারণে। এবং আমি অসুস্থ হয়েছি যদি খুব মানে ইয়ে না করে, আমার উন্নতি না হয় স্বাস্থ্য টাস্থ্য ইত্যাদি,
তাহলে আমি আর করবোই না, হয়তো মানে ডাইরেক্টলি নিজে নেমে ছবি করবো না, ক্রিয়েটিভ সুপারভাইজার বা অন্যভাবে ইনভলভ থাকবো। তো এই জায়গায় এই যে বিজ্ঞাপনী চিত্রর যে ব্যাপারটা, সেই জায়গা থেকে মানে আপনার বিজ্ঞাপনের জার্নিটা নিয়ে কথা খুবই কম হয়। তো আমি একটা জিনিস বলতে চাই যে মানে বিজ্ঞাপন থেকে যারা যারা ছবিতে এসেছেন, এক তো আপনি যেটা সবসময় সত্যজিৎ রায়ের কথা বলেন, তিনি তো বিজ্ঞাপনের জগৎ থেকে এসেছেন, তারপরে কিন্তু বিজ্ঞাপনের ছবি করতে, ছবি করতেন না, মানে ওই তখন তো বিজ্ঞাপনের ছবি করে হতো না, এজেন্সিতে কাজের সূত্রে সেই জায়গা থেকে, আমিও এজেন্সিতে কাজ করেছি। এবং সেই জায়গা থেকে আজকে যদি ঋতুপর্ণ ঘোষের কথা আমরা দেখি, তিনিও ওই বিজ্ঞাপনের জায়গা থেকে এসেছেন। এখনো আমাদের আমাদের টনিদা, তার একটা বিজ্ঞাপনের জার্নি রয়েছে। তো উনি বিজ্ঞাপনের ছবি বানাতো, বিজ্ঞাপন সংস্থায় কাজ করেননি। তো এই যে বিজ্ঞাপনী ছবি, যারা বিজ্ঞাপনের জগৎ থেকে যারা সিনেমার জগতে এসেছেন, তাদের প্রতি যেরকম একটা পেশাগত জায়গা থেকে অনেক সময় একটা ভালো লাগা তৈরি হয়। যেমন অনেকে, আপনি কিছু লোকের নাম করলেন, কিছু এখানে এবং বম্বেতে এখন অজস্র এরকম উদাহরণ পাবেন। সুজিত সরকার আছে, প্রদীপ সরকার প্রদীপ আছে, দা ছিলেন, হ্যাঁ, এরকম অনেকে, মানে ইনফ্যাক্ট অন্যান্য বাঙালিদের নাম বললাম। আর সুতরাং এইটা অনেকের হয়, কারণ প্রথমেই দুম করে ইয়ে নিয়ে বসে থাকেন, প্রযোজককে বোঝাতে হয় যে ভাই আমি ছবিটা করতে পারি। আমি লিখতাম এবং করতাম কিছু ক্লায়েন্টের জন্য, এবং সেই জন্যই আমি কলকাতায় থেকে যেতে পেরেছি, যে এখানে আমি পেয়েছি বলে। এখানে কিন্তু খুব কম হতো, এবং একটা মানের বা স্তরের ছবি করার যে টাকা লাগে, সেটা আমি ম্যানেজ করেছিলাম কিছু ক্লায়েন্টকে কনভিন্স করা, নাহলে আমার বম্বে চলে যেতে হতো। কারণ এইখানে মানে বেঁচে থাকার মতো স্ত্রীপুত্র পরিবার নিয়ে, আমার ক্ষেত্রে কন্যা, সেটা সম্ভব হতো না। আর এই যে সেই জন্য আমি এই বিজ্ঞাপনের ছবিগুলোর কাছে খুবই, এবং দারুণ, মানে আমার হাত পাকাতে খুবই সাহায্য করেছে। আমি দারুণ এনজয় করতাম, কারণ আমি এজেন্সি এবং ফিল্ম মেকার দুজনের কাজটা করতাম। আমাকে ব্রিফ দিত, আমি পুরো আইডিয়াটা, স্ক্রিপ্টটা লিখতাম, তারপর সেটা করতাম, করে হাতে তুলে দিতাম আর কি। আর এই যে যেটা আপনি বললেন যে মানে এইখান থেকে হয়তো মুম্বাই চলে যেতে হতে পারতো, তো যদি তখন মুম্বাইতে যেতেন, তখন হয়তো আমরা হিন্দি ছবি আপনাকে বানাতে ওখানে দেখতেও যেতে পারতাম। কিন্তু আপনি যে ছবিগুলো মেনলি বানিয়েছেন, ছবিগুলোর মধ্যে কিন্তু একটা খুব সাটল ভাবে হলেও বাঙালিয়ানার ব্যাপারটা রয়েছে, যেটা হয়তো বাঙালি ছবি, বাঙালিয়ানাই তো থাকবে। যে ব্যাপারটা আছে সেইটাকেই রেপ্লিকেট করতে গিয়ে কোনো একটা জায়গাতে যখন আমরা গ্যাং অফ ঘোস্ট দেখছি, সেভাবে ছুঁয়ে যাচ্ছে না, যেটা আমরা ভবিষ্যৎ। আমাকে বলেছে, আমি অনেক অফার পেয়েছিলাম, ইনফ্যাক্ট যারা করেছিল তারাও আমায় বলেছিল ডিরেক্ট করতে, কিন্তু আমি বলছিলাম সেটা সময় লাগবে, সেটা এই গল্পটা পটাশ করে ট্রান্সলেট করে দিল সেটা হয় না, কারণ আমাকে কালচারাল কনটেক্সটটা পাল্টাতে হবে। অন্যখানে ছবির জন্য হিন্দিতে যেই ছবি হিন্দিতে হওয়া উচিত সেইটা করা উচিত, এবং সেখানে আমার জমিদার এর পুরনো কলকাতার রাজবাড়ি যেগুলো ভগ্নপ্রায়, সেটার বদলে হয়তো একটা বম্বেতে একটা পার্সি বাড়ি, তার মধ্যে হয়তো বাঙালি ক্যারেক্টার থাকলে সে ভুলভাল হিন্দি বলছে, বাঙালি মিউজিক ডিরেক্টর বম্বেতে যেরকম থাকে আর কি। তো সেইটা ভেবেছিলাম, কিন্তু আমি অনেক সময় চেয়েছিলাম, ওরা সময়ও দিয়েছিলেন। তারপরে এখানে যারা প্রযোজক ছিলেন তাদের নানা রকম মানে অদ্ভুত বিহেভিয়ার করলেন, অনেক ব্যাপারই করেছিলেন। আমার ছবিটা সময় মতো ন্যাশনাল অ্যাওয়ার্ডে পাঠানো হয়নি, যেটার ব্যাপারে আমার এখনো রয়ে গেছে। ওখান থেকে উল্টো ফোন এসেছিল আমার বম্বের নিউজ পেপার ম্যাগাজিন থেকে, কারণ ওরা সবাই শুনেছিলেন, ওখানে বসেই শুনেছিলেন ছবিটা। তো তারপরে তার আগে এবং পরে অনেকবার হিন্দি ছবির কথা হচ্ছে, কিন্তু আমি যে হিন্দি ছবি করে খুব মানে উদ্বাহ হয়ে নৃত্য করবো সেরকম কোনোদিনই ছিল না। আচ্ছা, ওই যে ন্যাশনাল আবার কি, হিন্দি তো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়। এবং এইখানে আমার অনেক বেশি, আমি এই জায়গাটাকে চিনি, আমি অল্প বিস্তর এই ভাষাটার উপর কিছুটা দখল রয়েছে, কিন্তু সেরকম দরকার পড়লে করা যাবে। যেরকম সাতসাঞ্জ কি খিলাড়ি উনি করেছিলেন, সেটা তো হয়তো ওয়াজিদ আলী শাহ হঠাৎ বাংলায় কথা বলছে, তো ভালো লাগবে না। তো
সেই জন্য উর্দু এবং এক ধরনের হিন্দি হয়েছিল, বা সাতগাতিতে যেরকম। এইখানেও এই এতটা জাতপাতের ইয়ে নেই পশ্চিমবঙ্গে, এতদিন ছিল না, ওই ধর্মের সুরসুরি ইত্যাদি। তো সেই জন্য ওনাকে আগে একবার জিজ্ঞেস করেছিল, ওয়াই ডোন্ট ইউ মেক ফিল্মস ইন হিন্দি? তো উনি ব্ল্যাঙ্কলি তাকিয়ে বলেছিলেন, বিকজ হিন্দি ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। সোজা কথা, যেরকম অনেক ফরাসি চিত্র পরিচালক তারা সারা জীবন মনে দিকপাল লোক, বোধা ত্রুফো ইত্যাদি, তারা ফরাসিতেই করে গেছে। অনেকে গেছিলেন ইয়েতে গিয়ে, হলিউডে গিয়ে, কিন্তু অনেকেই আছেন যারা নিজেদের ভাষাতেই করেছিলেন, নিজেদের পরিচিত এনভায়রনমেন্টের মধ্যে। আর এইখানে এই বিজ্ঞাপনের কথা উঠলো, প্রচারের যে এখন যে বাংলা ছবির যে প্রচার বিজ্ঞাপন যাই বলি, অন্য একটা লেভেলে যাচ্ছে বলে আমরা দাবি করি। আমরা দেখি যে চারিদিকে সব রকম ভাবে প্রচার করা হচ্ছে, যতটা মানুষের কাছে পৌঁছানো যায় চেষ্টা করা হচ্ছে। আমি যদি একজন ফিল্ম মেকার সত্তা সরিয়ে রেখে একদম বিজ্ঞাপনের একজন মানুষ অনিক দত্তকে জিজ্ঞাসা করি, যে বাংলা ছবি বর্তমানে লাস্ট 4-5 বছর ধরে যে প্রচারটা শুরু হয়েছে, এইটা কি সিনেমা, যদি আমরা আর্ট বলি, সিনেমার আর্টের পক্ষে খুব কি ইতিবাচক না নেতিবাচক প্রভাব ফেলছে? মানে যদি আমরা খুব সুদূর প্রসারী জায়গা থেকে ভাবি। দুটোই হতে পারে। প্রথমত, আমি ডেভিড অগেলভি বলে বিজ্ঞাপনের একজন জনক বলা হয়, তিনি বলেছিলেন, সি ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট ইজ ইয়োর প্রোডাক্ট ইটসেলফ। তোমার প্রোডাক্টটা কি হলো সেইটা চেখে বা ব্যবহার করে ইয়ে করে লোকে জানাবে এবং সেটাই ছড়িয়ে পড়বে। তার আগে তোমায় জানাতে হবে যে হ্যাঁ, বাজারে এরকম একটা আমি এনেছি জিনিস, সেটা খায় না মাথায় দেয়, সেটা বলে দিতে হবে। যেটা আমাদের পোস্টার, প্রিন্ট ইত্যাদির মিডিয়ামে হতো, হোর্ডিং। এখন তার সাথে সোশ্যাল মিডিয়াটা এমনিতেই সাংঘাতিক অনেক অ্যাডভান্টেজ হবে। আমার প্রথম ছবিতে সেটা ছিল, জিরো ছিল। তখন তো সোশ্যাল মিডিয়া না, তখন ছিল না। আর আমার ছবিতে কোনো রকম কোনো মানে কিছু হয়নি, জানতো না কে কি কোথায় কি করছে। আমার ডিস্ট্রিবিউটারই বলেছিল, দিন 3 ধরো, শুক্র শনি রবি, সোমবার থেকে এই বাঘা বাঘা ছবি আসছে বম্বের, কলকাতার। 130 দিন মতো চলেছিল। তো সেই যাই হোক, সেটা পুরোপুরি ওয়ার্ড অফ মাউথে। সুতরাং আমার যে এইগুলো ছাদ থেকে চেয়েছি আর কি, মানে শাউটিং ফ্রম দ্য রুফটপ, আর এক একটা ছবির এক এক ধরন, তাদের ভাষাও আলাদা এবং তাদের প্রচারের ভাষাটাও আলাদা হতে পারে। সেটা হচ্ছে লোকের কাছে সেটা গ্রাহ্য হচ্ছে যত লোককে বাড়ানো যায়, নাকি কিছু কিছু লোকের কাছে সেটা বিরক্তি উদ্রেক করে, আর সেটা নিয়ে হাসাহাসি করে হয়, সেইটা আলাদা ব্যাপার। তো হাসাহাসি হলেও হয়তো মানে যেখানে পৌঁছানো সেখানে পৌঁছচ্ছে তারা। তো সব রকম প্রমোশন সবের জন্যে না, মানে তো সেইভাবেই আমরা করেছি। আমরা যেটা বরাবর আমি করে এসেছি, যে আমার পোস্টার ডিজাইন থেকে আরম্ভ করে সব কিছুতেই আমি ইনভলভ থাকি, এবং সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের ছবি বা ছবির যে বিষয়বস্তু, সেইটাকে নিয়ে কিছু কিছু, এবার যেরকম অনেক কুইজ হয়েছিল সোশ্যাল মিডিয়াতে হয়েছে, তাকে এই তো অ্যাওয়ার্ড দেওয়া হলো ট্রেলার লঞ্চের দিন। আজকেও ধাঁধার ব্যাপারটা আনা হয়েছে, যেটা এই ছবিটার ইন্ট্রিনজিক ব্যাপার, কিছুটা ফেলুদার ব্যাপারে কুইজ আনা। এরপরে একটা করছি, সেটা বেশ ইনোভেটিভ বলে আমার মনে হয়। সেটা ছবি যখন চলতে আরম্ভ করবে তারপর থেকে হবে। তো সেইভাবে আমার মনে হয় যে যেই ছবিটা কিসের কি করছি আর কি, মানে তার যুদ্ধের ওপর ছবি হলে যুদ্ধ লাগিয়ে দিতে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু কিন্তু সেইটা একটা নানা রকম ভাবে হয়। তো বলছিল যে আরজি করের জমা ছিল, সেই নিয়ে কন্ট্রোভার্সি হলো যে তারা কি পাবলিসিটির জন্য ইনভলভ হচ্ছিলেন কি হচ্ছিল। আমার মনে হয় যে মানে ওভার দ্য টপ
হয়ে গেলে আমি যে ধরনের ছবি করি সেটা একটু ক্ষতি হতেও পারে আর কি, মানে এবং খুব অতি বাড়াবাড়ি করা, অতিমাত্রায় দেখুন 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 উত্তর ছবি। এই যে অনেকদা আরজি করের কথা তুললেন, আমি একটা কথা জিজ্ঞাসা করি, যেটা আমরা খুব ইস্যু ভিত্তিক ছবি এখন আলোচনা হয়, হিন্দি বাংলা সমস্ত জায়গায় বিভিন্ন ইস্যু নিয়ে ছবি হয়। আপনি কি মনে করেন যে একটা ছবি, সেটা আরজিকর হতে পারে বা কৃষক আন্দোলন হতে পারে, যে কোনো জায়গার ঘটনাই হতে পারে, সেইটা ডাইরেক্টলি আমি একটা ছবিকে অমুক কাণ্ডের ভিত্তিতে বানাচ্ছি, একজন ফিল্ম মেকারের জন্য সেইটা একটা ভালো বিজ্ঞাপন? না আমার ছবির মধ্যে খুব আন্ডারটোনে ঘটনাটা থাকলো, কিন্তু আমি আমার একটা অন্যরকম ছবি হলো, তার মধ্যে দুটোই হতে পারে, মানে একটা ইয়েতে থাকতে পারে, ব্যাকড্রপে থাকতে পারে। আপনি কোনটায় বেশি স্বচ্ছন্দ নিজেকে মনে করেন? না এখন আর আমি মানে কোনটা কি করতে পারবো সেটা কি হচ্ছে, আমার দুরকমই মনে হয়। আরজি করের এর থেকে বড় মেডিকেল ক্রাইম থ্রিলার কিছু হয় পৃথিবীতে এই মুহূর্তে, এটা সারা ফেলেছিল এবং ইন্টারন্যাশনাল লেভেলে করা যায়। তো তারা অনেক পারমিশন ইত্যাদি এখানে অবভিয়াসলি পাওয়া মুশকিল হবে। পালাবদল যদি হয় তার পরে হয়তো হলেও হতে পারে, বা তার আগে যদি কেউ করেন, আমার মনে হয় ইটস আ ফ্যান্টাস্টিক সাবজেক্ট, একদম ডাইরেক্ট এটাই ধরে। এবং সেটা অনেকে বলছে যে সেটা জাস্টিস আসছে না, সেই ক্ষোভটা নিয়ে নো ওয়ান কিল জেসিকাও হয়েছে একদম। তো সেটাও ইন্ডিউস করা যায় যে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এবং সেটা কিন্তু ওই আর কি, যে এটার আবার আরেকটা হলো যে প্রপোগ্যান্ডা যদি হয়ে যায়, এদিক থেকেই হোক, এই মুহূর্তে একটা ছবি নিয়ে হচ্ছে হ্যাঁ, তো যে এটা প্রপোগ্যান্ডা, তো সেইটা তো যারা বোঝার বুঝতেই পারছে, তারা দেখবেনও না, বা গিয়ে দেখে দূর বলে আর অন্য কেউ। কিন্তু সেটাকে ব্যান করে দেওয়াটা কোনো কাজের কথা না, কোনো কিছু। সে খুব আপত্তিকর কিছু করলে সে করবে, সেটা ইয়েই রিফিউজ করবে। দর্শকের তো সেই সুযোগ আছে, টেলিভিশন হলে ওটিটি হলে একটা রিমোট আছে, তো খুব আউট অ্যান্ড আউট প্রপাগ্যান্ডা না করে আমার মনে হয় যে কোনো জিনিসই অবজেক্টিভ থাকা উচিত। যেন আমার একটা ছবি নিয়ে খুব ধুমধুমার হলো, সেখানে মজার ব্যাপারও এলো, সে তো আপনি নিজেই, ওটা তো হ্যাঁ, সে যদি ওরা অস্বীকার করছিল, কিন্তু ফাইনালি এটা পৃথিবীতে একমাত্র ইয়ে যেখানে একটা সরকারকে জরিমানা দিতে হচ্ছে 21 লক্ষ টাকা ছবি প্রডিউসারকে, এবং তাদের দায়িত্ব নিতে হয়েছে ঠিক যেখানে যেখানে চলছিল সেখানে সেখানে আবার রিলিজ করে। তারপর সেটাকে আর পাবলিসিটি করতে পারেনি, কারণ তার প্রডিউসার যে এমনিতেই এরকম একটা ছবি করে, আমারই বন্ধু, এবং কলকাতায় ও থাকে না বলে হয়তো সম্ভব হয়েছিল পুরো এটা করা। কিন্তু এটা তো হয়েছে যে ফাইনালি উই ওয়ান দ্য কেস। ওদের সব বাঘা বাঘা উকিল ছিল, সেটা আমাদের ট্যাক্সের পয়সা, আবার ফাইনটা দেওয়া হলো সেটাও আমাদের ট্যাক্সের টাকায়। আমার বন্ধুকে বলছে, ভাই তুই এটা নিচ্ছিস কেন? সব আমাদের ট্যাক্সের টাকা, তো তুই আর ঝামেলা করিস না, অনেক কষ্ট কিছু টাকা উঠেছে ঘটনা চক্রে। তো সেইখানে কিন্তু অন্য পার্টির, এখন নর্মালি কি আর রুলিং ডিসপেন্সেশনে তাদের বিরুদ্ধেই বেশি কথাটা হয়, কিন্তু অন্য যে মানে রাইট উইং হোক লেফট হোক, তাদেরও যে ওখানে খোঁচা মারা হয়নি তা নয়, খুবই ছিল। হ্যাঁ একদমই, সেটা তো মানে আমরা যারা দেখেছি, এবং সর্বোপরি ছবিটা তখন বোধহয় কোনোভাবে অনলাইন লিক হয়, এবং যখন ছবি ব্যান হয়ে গেলে মানুষের দেখার প্রবণতাটা বাড়ে, তারা তখন আরো বেশি করে খুঁজে দেখে। সব মফস্বলে চলছিল, সেখানে গিয়ে লোকজন দেখে এসছে। হ্যাঁ, তখন দেখে আরো বেশি করেই মানুষ হয়তো দেখে। তো এই যে একরকমের বলছে যে খুব নেগেটিভ বিজ্ঞাপন হয় কোনো কোনো ছবির মাধ্যমে, কোনো কোনো ছবি খুব পজিটিভ বিজ্ঞাপন হয়, সে সরকার বলি, রাজ্যের বলি, বা যে কোনো ঘটনার বলি। তো এই যে আপনি বিজ্ঞাপনের জগতের মানুষ বলে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, যে আমরা বাইরে বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখা দেখি, বা এমনকি আমাদের সাংবাদিকতা সূত্রে অনেকে কাগজেও বিভিন্ন ভাষা যখন ইউজ করেন, এখন আমরা প্রচার আর বিজ্ঞাপন দুটোকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে শুরু করেছি, প্রায় গুলিয়ে ফেলেছি।
কিন্তু মানে আপনার কি মনে হয় যে প্রচার কি বিজ্ঞাপনের একটা অঙ্গ, না বিজ্ঞাপন আসলে প্রচারের একটা অঙ্গ, দুটো নাকি দুটো একই? না, হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু একটা ফারাক থাকা উচিত। যে বিশেষ করে আপনি ছবির প্রসঙ্গে যদি বলেন, তাহলে সেখানে যে রিভিউ হবে বা ইয়ে করবে, সেটা কি হয়, এটা না একটা ডাবল এজেড সোর্ড বলা হয়। মানে যেরকম কোনো সরকারের হয়ে কথা বললে সরকারি বিজ্ঞাপন পাবো, সুতরাং আমাদের লোকজনদের মাইনে দিতে সুবিধা হবে, কিন্তু ওইটা লোকে আস্তে আস্তে বুঝতে পারবে যে এক পেশে নিউজ একটা ভিউয়ারশিপ পড়তে আরম্ভ করবে। ভিউয়ারশিপ পড়ে গেলে কিন্তু এমনি যারা বিজ্ঞাপনদাতা তারা কিন্তু বিজ্ঞাপন দেবেন। আমি তো বিজ্ঞাপন সংস্থায় কাজ করেছি, আর খুব বড়, সবচেয়ে বড় বিজ্ঞাপন সংস্থা ভারতবর্ষে ছিল তখন। তো তাদের একটা মিডিয়া ডিপার্টমেন্ট ছিল, যারা কোনো একটা অ্যাডভার্টাইজার বলতো আমার এই অডিয়েন্সকে, এই ইনকাম গ্রুপ, এই জেন্ডার, এই প্রোফাইল, তাকে পৌঁছতে হবে কোন কোন খবর কাগজ বা কোন কোন ম্যাগাজিনে ইয়ে করা যায়। তো তারা তো স্ট্যাটিস্টিক্যালি যায় যে দ্যাট ওয়াজ অ্যাভেলেবল ইয়েতে। তো সেইটা তো আমার মনে হয় তখন যখন কমে যাবে, তখন তুমি আরো ডিপেন্ডেন্ট হয়ে যাবে অন সরকারি বিজ্ঞাপন। এবং এই নতুন জিনিসটা সেটা কোনোদিনই ছিল না আগে। এই সম্পত্তি আর বলে আমার সব ভালো লিখলে তোদের দেবো, নাহলে দেবো না। কিছু আছে সরকারি বিজ্ঞাপন যেটা মানে বাধ্যতামূলক ভাবে কিছু ইয়েতে ডেলিতে যাওয়া হচ্ছে, নোটিসেস টোটিসেস ইত্যাদি। আর তাছাড়া এত বিজ্ঞাপন তো আগে ছিল না, মুখ চাপানো সব ইয়েতে বা বিজ্ঞাপন, সেগুলো করে করে দিয়ে দেবে নানা রকম জিনিস করে, ছট পুজো ফট পুজো সব কিছুতে আরম্ভ হয়ে গেল। তো এইটা ইজ এ ভেরি ডেঞ্জারাস মডেল। আর আরেকটা হলো সিনেমার ব্যাপারে যদি কেউ ঠিক করে, আচ্ছা আমার চেনা আমার বন্ধু কেউ ভালো লিখবো, কিন্তু তার সিএটা যদি ইফ ইট ডাজন্ট রিং ট্রু, কারণ সে গিয়ে ছবিটা দেখলো, দেখে দুটো গালি দিল যে এটাকে ভালো বলেছিলে, হয়েছে তো তখন তারপর থেকে তাকে আর সিরিয়াসলি নেবে না, তখন তার ভিউয়ারশিপটা কমবে। বরং অবজেক্টিভলি যদি বলে, বা উল্টো যেখানে মানে সেই জ্ঞানগম্যি নেই কিন্তু চলে গেছে আর কি একটা রিভিউ করতে, সেগুলো প্রকট হয়ে দেখা দেয়। সুতরাং আমার মনে হয় জার্নালিজম বা অ্যাডভার্টাইজিং একটা জায়গায় আছে না ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড, ইভেন দ্য নিউজ পেপার্স ডান অন, যদি না কমিউনিস্ট দেশ হয়, অন অ্যাডভার্টাইজিং। কিন্তু তাতে তোমার এডিটোরিয়াল কন্টেন্টটা যদি বায়াসড হয়, সেটা নেগেটিভ এফেক্ট ফেলবে, কারণ লোকে তখন কম পড়বে, তখন বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেবে না। তো আমরা আপনার আরেকটা সত্তা নিয়ে যেটা জানি যে আপনার একটা লিরিসিস্ট সত্তাও রয়েছে, আপনি আপনার নিজের ছবিতে গান লিখেছেন। না, আমার লিরিসিস্ট মোটেই না। সেইটা আমার প্রথম ছবিতে আমি স্ক্রিপ্টটা লিখতে লিখতেই মানে ইট ওয়াজ পার্ট অফ দ্য ন্যারেটিভ। মানে এই না আচ্ছা 4টে গান রাখবো আলাদা করে লিখে ঢোকালাম। যে আপনি যদি ভূতের ভবিষ্যৎ দেখেন, যেখানে যেটা আসছে সেটা সেই ফ্লোতেই লেখা, স্ক্রিপ্টের প্রয়োজনই। হ্যাঁ, মানে ওই গানটা তুলে নিলে তো স্ক্রিপ্টের কানেকশনটা চলে। সেই জন্যই লেখা। আমি ছড়া টড়া লিখতাম, গান কোনোদিন বিরাট কবিতা টবিতাও খুব বিরাট কিছু লিখিনি। কিন্তু যখন ওই যে একটা পেপি টাইপের সং আমরা পেলাম, সেইটা তো একটা প্রচারের অঙ্গ হয়ে উঠলো। ওই গানটা বেশি করে দেখানো হয়েছে, সেই গানটা মানুষ পছন্দ করেছেন, অনেকে সেই গান শুনে দেখতে গেলেন। ছবি অনেক সময় হতো তো, আমরা যে গান শুনে ছবি দেখেছি, তো সেটা দেখতে গিয়ে তাদের ভালো লেগেছে, তখন তারা আরো 10টা ভালো জিনিস ছবির মধ্যে পেয়েছেন, ওয়ার্ড অফ মাউথ তৈরি হয়েছে। তো এই আবার এরকম ছবিও করেছি যেখানে গান প্রায় নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বা দুটো বরুণবাবুর বন্ধু বা অপরাজিততে খালি গলায় রবীন্দ্রসঙ্গীত রয়েছে, সেটাও খুব সিচুয়েশনাল, মানে গান রাখার জন্য গান কিছু তো মানে আপনি ছবিতে করেননি। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে যখন আপনি গানটা লিখলেন, মানে গান হিসেবে তো ব্যাপারটা ইউজ হলো, এইটা আপনি ওখানে লিখছেন, তার আগে আমরা যখন আমরা অ্যাডের জায়গায় যদি দেখি অ্যাডের জিঙ্গল, অনেক অ্যাডের জিঙ্গলটাও তো মানুষ আকৃষ্ট হন, তারপরে হয়তো সেই প্রোডাক্টটার কাছে যান। এবার একটা গান শুনে মানুষ আকৃষ্ট হচ্ছেন, সিনেমার কাছে যাচ্ছেন। কিন্তু যদি
এই ফিল্ম মেকার আর অ্যাড ফিল্ম মেকার অনিক দত্ত, এই দুটোর অ্যাপ্রোচ কতটা আলাদা হয়? না, কিছু জায়গায় আমি লিখি না যেই গানগুলো আমার মনে হয় যে আমার লেখার আমার দ্বারা এটা হবে না। যেরকম এই ছবিতে কোনো গানই সেইভাবে আমি লিখিনি, একটা গানে একটুখানি ওরা নেপালি গান ছিল আর হিন্দিতে করা ছিল, বাংলা পোর্শনটা আমি করে দিয়েছি। বা অন্যান্য আমার বিজ্ঞাপনের এক্স বস রঙ্গন চক্রবর্তী দুটো গান লিখেছে, চমৎকার গান, সেইখানে একটা দুটো লাইন ছবির প্রয়োজন অনুযায়ী আমি একটু হয়তো এদিক ওদিক করেছি, ওর অনুমতি নিয়েই। তো নাহলে এখানে সবাই অন্য ইয়ে লিখেছি। ইনফ্যাক্ট আমার মনে হয় মেঘনাথ বধ রহস্যের গানগুলো আমি বললাম এইটা ঠিক আমার ইয়ে না, দেবু লিখলো, দেবজ্যোতি মিশ্র। ও তো লিরিক্স খুব একটা লিখতো না, এইটাতে অন্যরা লিখেছে, রঙ্গন লিখেছে, আবার চন্দ্রবিন্দু গেয়েছে। তো সেই মানে প্রয়োজন হিসেবে আমি লিখি, যেখানে আমি মনে হয় যে এটা আমার দ্বারা হবে বা আমার করতে মানে মনে হয় যে ওই স্ক্রিপ্টের লেখার সাথে এটা যাচ্ছে, সেই ধরনের গান। কিন্তু যেগুলো খুব ওই দৃশ্যকল্প ইত্যাদি থাকে, সেগুলোর জন্য যারা আমার থেকে ভালো লিখবে তাদের শরণাপন্ন হয়। আর ওই একদম সিনেমার ক্ষেত্রে যেটা জিজ্ঞাসা আমি করবোই, সেটা হচ্ছে যে যত কাণ্ড কলকাতাতেই, এবার একটা তো ব্যাপার থাকেই যে সমস্ত বাঙালির, ওই যেটা আপনি বললেন যে বাঙালির এখানে ওই স্ত্রী পুত্র নিয়ে থাকা, বাংলা ছবি বানিয়ে যেমন সম্ভব নয়, তেমন সব বাঙালির পক্ষে হয়তো 4টে ছবিও পুজোয় দেখা সম্ভব নয়। এবার সেই জায়গায় না, একটা ছবি বা কি করে, মানে আজকাল একটা মাল্টিপ্লেক্সে ছবি দেখা মানে পুরো ফ্যামিলি নিয়ে, একে তো টিকিটের ওই দাম, তারপরে গিয়ে ওই পপকর্ন ইয়ে করতে হবে। এর আগেরবার যখন নন্দনে দেখাচ্ছিল না, আমার অনেকে কান্নাকাটি করে, ওরা তো মফস্বল থেকে আসতো, বা স্টুডেন্টস, তারা অনেকে 30 টাকা 70 টাকার টিকিট, আর এখানে কোথায় 150-200 টাকার দিয়ে। আমাদের সময় তো আমরা মানে আমাদের যারা সচ্ছল বাড়ি থেকে আসতাম তাদেরও এত টাকা টুকা পকেটে দিত না। তো সেইখানে মুশকিল, মানে সত্ত্বেও যে এটা দেখেন এবং ইয়ে করেন, সেটা আমাদের ভাগ্য ভালো যে এতগুলো ছবি সবগুলো যাই না। হ্যাঁ, তবে এই পুজোর রিলিজের আগে যদি মানে এই ছবির, যেহেতু আপনি ক্যাপ্টেন, তো আপনাকে যদি বলি যে মানুষ তো অনেক কিছু নিউজ গুলো পড়তে থাকেন, এটা ওটা, যে কি বৃত্তান্ত, কেন ওটা বাঁচতেও তাকে হয় এখন 4টে করে ছবির মধ্যে কোনটা সে আগে দেখবে, বা কোনটা পাইরেসিতে দেখবে, কোনটা হলে দেখবে, কোনটা ওটিটি এলে দেখবে। আপনার ছবির যদি ইউএসপি বলি, একজন মানে অ্যাডম্যান অনিক দত্ত একদম পয়েন্ট করে আপনাদের তো প্রোডাক্টে ইউএসপি বলতে হতো, তো এখন এই ছবির ইউএসপি কি, মানে বাকি 3টে ছবি দেখে কেন থেকে আলাদা? এখন আমার ছবিটা শ্রেষ্ঠ এরকম একটা, না না শ্রেষ্ঠ কথা বলছি না, একটা বিষয় এরকম দৃষ্টতা বা ইয়ে আমার নেই, যে সবগুলো যদি দেখতে পারেন চমৎকার। না হলে আপনারা ইয়েটা বুঝুন, মানে ছবিটা কি কিরকম, সেটা তো এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে তার গান, তার ট্রেলার, মেকিং এর ভিডিও, অজস্র জিনিস দেওয়া হয় সব ছবির থেকেই। সেটা থেকে একটা আন্দাজ করুন এবং যেটা মনে হয় যে আপনাদের পছন্দ রুচির সাথে যাচ্ছে সেটা দেখতে আসুন, বা সেটা দেখুন, আগে সেটা দেখুন। সেটা কিছু ক্ষেত্রে হয়তো দুটো ছবি আছে ধরা যাক, সেটা দুটোতেই আবির আছে বা নেই, সেইখানে কি হয় যে একটা কমন দর্শক হয়তো হলেও হতে পারে, কিন্তু কিছু দর্শক যারা ওই ছবিটি দেখবেন, আমারটা দেখবেন না, বা আমারটা দেখবেন ওদেরটা দেখবেন না। সেটার কারণে দুটো চরিত্রগত সম্পূর্ণ মানে কোনো রকম মিল নেই একজন অভিনেতা ছাড়া, যেটুকু আমি আজ করতে পেরেছি। আমার ছবিটা আমি জানি, আর অন্য ছবিটা আমি টোন অ্যান্ড টেনার যেটা বলে, সেটা ওদের গান টানগুলো এগুলো থেকে দেখে বুঝতে। সুতরাং সেখানে কোনো বিবাদ নেই, এটা খুব এগুলোর তফাৎটা খুব স্পষ্ট, এবং সেই অনুযায়ীও তারা বেছে নেবেন। পুজোর জন্য কোনটা বেশি গ্রহণযোগ্য সেটা আমি জানি না, মানে
পুজোয় কি এক ধরনের অডিয়েন্স চায় না সব ধরনের অডিয়েন্স, সেটার ব্যাপারে আমি শিওর নই। যে অনেকে হয়তো পরে শান্তি মনে মানে ভালো, আমার এই ছবিটা দেখতে ইচ্ছে করছে মানে আমি যে ভিড় ক্রস করে দুর্গমগিরি কান্তার মরু আর কি করে আমি গেলাম শ্রীধারার, আমি ঠাকুর ঠাকুর দেখি না, সুতরাং আমি গিয়ে সিনেমাও দেখি না ভিড়ের মধ্যে। কিন্তু কিছু লোক আছে যারা একটু ঠাকুর দেখবে, একটু সিনেমা দেখবে, একটু খাবে এদিক ওদিক। আর এমনিতে তো শুনি এখানে চাকরি বাকরি কিছুই নেই, এক্সপেন্ডেবল ক্যাশ কিন্তু ঠিকই হচ্ছে, পুজোর সময় যা কিছুটা খরচা করে। আমি বাইরে গিয়েও দেখেছি, আমি ইংল্যান্ডে গিয়েও দেখেছি যে মানে এখানকার প্রত্যন্ত গ্রাম থেকে ওখানে গিয়ে পৌঁছেছে ওই অপরাজিত দেখতে এসছে। তাই বললাম কি ভালো লাগছে এখানে, বলে ভালো কি আর লাগে, ওই ভালো ঘেঁতো টাইপের আছে তো, ফ্রগ ইন দ্য ওয়েল আমার মতো, যে পছন্দ হচ্ছে না আর কি এখানে। এখানে পরিবার, বাবা মা, আলু পোস্ত ভাত, কিন্তু ওখানে গেছে তখন ওরা দৌড়ে যায়। এইটা একটা বাংলা ছবির পক্ষে মঙ্গল হয়েছে যে অদ্ভুত অদ্ভুত জায়গায় আগে যেখানে হতো না সেখানে হাউস ওয়াইফ 3 সপ্তাহ, আবুধাবি দুবাইতে তাও হতো, তারপর হংকং। আমি তো খুব অবাক, কারণ ওখানে তো খালি যে আইটির লোকরা যাচ্ছে তা না, একদম এখানে যেরকম পরিযায়ী শ্রমিক, ব্লু কলার ওয়ার্কারও অনেক, সেইখানে কিন্তু খুব বাংলা ছবির ডিমান্ড হয়ে গেছে, কারণ ওরা দে উইল সি এনিথিং উইচ ইজ বেঙ্গলি। হ্যাঁ, তারা সারা বছর পায় না, তাদের কাছে তো একটা সেই ব্যাপারটা থাকেই। আর এই যে ছবি রিলিজ করা, এটা করা ওটা করা, কিন্তু তার মধ্যে আমি ওই বিতর্কে ঢুকছি না যে বিতর্ক তৈরি হয়েছে, আপনারা ওটা ভীষণ বিরক্তি। এবং কিন্তু এখানে একটা জায়গা যে আমরা তো তার মধ্যেও দেখেছি যে ওই কিছু ছবির ক্ষেত্রে আমরা দেখি যে স্টারের নাম দিয়ে হয় অমুকের ছবি, কিছু ছবির ক্ষেত্রে আমরা বলি পরিচালকের নাম দিয়ে অমুকের ছবি। ওই যেটা আমরা ওই বোধহয় একমাত্র নায়কই পাওয়া গেছিল যেটা যতটা উত্তম কুমারের ছবি ততটাই সত্যজিৎ রায়ের ছবি, আদারওয়াইজ হয় সেটা তো বোধহয় পরিচালকের ছবি হয়, নয় অভিনেতার ছবি হয়। তো অনিক দত্তর ছবি তো অনিক দত্তর ছবি, তাহলে এইটা তো একটা তো সিগনেচার অনিক দত্ত রেখেছেন, মানে এই কনফিডেন্সটা তো নিশ্চয়ই এরকম শোনা যাচ্ছে। তবে সেইখানে স্টার থাকলে যে সেটার বাড়তি সুবিধা হয় না সেটাও আমি বলতে পারি না, কিন্তু খালি সে স্টার বলেই, যেরকম অপরাজিত তো খুবই ভালো করেছে, কিন্তু সেখানে তো স্টার কেউ ছিল না শেষ পর্যন্ত। সেটা আবার খালি আমার না, অন্যান্য এরকম ছবিও আছে যেটা ভালো চলেছে, কিন্তু সেখানে সেরকম বড় মাপের তারকা নেই। হ্যাঁ, আর অ্যাজ এ হোল তো আপনার যেটা আমরা ন্যাশনাল জায়গাতেও দেখছি যে স্টার ভ্যালিউ যেটা, সেটা অনেকটা নিচের দিকে নেমেছে, যে স্টাররা থাকলেও ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, এবং তাদেরকে এখানেও সেই জিনিসটা হচ্ছে। এইটা কি কোনোভাবে যে ওটিটির যে একটা আগ্রাসন, সেইটাই কি এর জন্য দায়ী, যে ওটিটিতে অনেক বেটার ছবি, বেটার যদি আমি নাও বলি, অপশনস আছে, এবং সেইখানে কিন্তু ওরা খুব সোকল্ড স্টারদের ওপর ইয়ে করে না, খুব ভালো অভিনয়। ওটিটির কিছু স্টার তৈরি হয়ে গেছে যেগুলো সম্পূর্ণ অভিনয় ভিত্তিক, সে কতটা লম্বা চওড়া, তার সিক্স প্যাকস আছে কিনা সেটার উপর ডিপেন্ড করছে না, বা খুবই সুন্দরী তন্নি মহিলা তার ওপর ইয়ে করছে। সেটা কিছুটা সিনেমায় কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, একটা সার্চ সিস্টেম এখনো ফিচার ফিল্মে যেখানে বড় একটা মাসকে রিচ করতে হবে এবং সেই জায়গায় খরচাটা হয়েছে, সেটা তোলার জন্য তখন একটা প্রবণতা থাকে যে তার জন্য আলাদা যদি কিছু হাজার দর্শক আসে, সেটাও মোস্ট ওয়েলকাম। আর এই যে ওটিটিতে এত ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে, আপনি ওটিটির জন্য কিছু ভাববেন না? মানে যদি সেটা ক্রিয়েটিভের থেকেও আপনি, আমার অনেকবার বলেছে, অনেক চ্যানেলস বলেছে, চ্যানেল হেডসরাও বলেছে, দেখি আই হ্যাভ স্লোড ডাউন বিকজ অফ আ লট অফ থিংস। একদম ভাবিনি যে তা না, তো সেগুলো কোথায় ফলপ্রসূ হবে, কোথায় আমি পুরোটা
ওদের ওখানে ওটিটির একটা সুবিধা আছে, ওদের শো রানার বলে একজন হয়। তিনি তো অ্যাকচুয়ালি সব আর কি, তিনি সবটা কিন্তু করেও, কারণ আমারই একজন এক্স অ্যাসিস্ট্যান্ট, সে একটা অত্যন্ত সফলতম ওটিটি, ওই যারা ডিরেক্ট অ্যাকচুয়ালি ইয়েতে করে, মানে এ লেভেলে, মানে সেটে বা, আচ্ছা সেরকম দুজন ছিল আর একজন showrunner। তো তাকে প্রচুর খাটতে হয়েছে, তাদেরও অনেক কন্ট্রিবিউশন থেকে অ্যাকচুয়াল জিনিসটা বের করে আনা, আর ওপর থেকে না এটা ঠিক হয়নি ওটা করো বলা। তো তার উপরে হ্যাঁ, কিন্তু আবার একটা ওটিটিতে আমি বলেছিলাম আমি কিন্তু এইটা করতে পারবো, ওটা বললো, তখন সে আমার চিনতো আগে থেকে, প্রেসিডেন্সির ছেলে। তো বললো ওটা জানি না, বাট ইট উইল বি ফাইনালি অনিক দত্ত উইল বি মানে কি বলে ওটা, অ্যাকাউন্টেবল। তুমি সে ক্রিয়েটিভ ডিরেকশন করছো না ইয়ে পড়ে নিজে কাদা ঘেটে ধুলো মেখে করছো, সেইটা বড় কথা না। বড় কথা হলো, তো এইটা আমার একটা ভালো এক্সারসাইজ হলো এই ছবিটা, যেখানে আমার অনেক দিন কিন্তু আমায় ওই রিমোট কন্ট্রোলে করতে হচ্ছে, অন্যরা করেছে, আমি ফোনে ছিলাম মাঝে, যেখানে যেখানে সিগন্যাল ছিল পাঠাচ্ছিল ওরা, যেখানে ছিল না পাঠাচ্ছিল। তো আমার ভীষণ আগে এটা করা হয়নি, তার কারণ হলো যে আমি ডেলিগেট করতে পারতাম না, আচ্ছা সবকিছুর মধ্যে ঢুকতাম, সেটা একটা কারণে ভালোও লাগতো। কিন্তু এইবার আমার বাধ্য হয়ে করতে হলো, এবং সেটা ওয়াজ নট মানে রিগ্রেটেবল, যে দুশ্চিন্তা একটা থাকে, কিন্তু এবার তো সেটাকে ওভার করলাম, সুতরাং হয়তো পরবর্তীকালে এইভাবে ভাবাও যেতে পারে। আমি অলরেডি অফার পেয়েছি যে আচ্ছা ঠিক আছে, তুমি পুরোপুরি মাঠে নেমে না করলেও এইটা করো বলে, কারণ এটা বিশাল একটা প্রজেক্ট, সে বিদেশে যাওয়ার ব্যাপার আছে, যেটা এই মুহূর্তে আমার পক্ষে মুশকিল আছে, কারণ অত লম্বা ফ্লাইটস আমার নেবিলাইজার নিয়ে ইত্যাদি সম্ভব। আর একদম শেষে এসে আমি আবার এই যতকাণ্ড কলকাতাতেই ফিরি, সেটা হচ্ছে যে আমরা তো আপনার মানে ছবি বানানোর শুরু থেকেই আমরা জানি যে আপনি একদম মানে সত্যজিৎ রায়ের ফ্যান বয় বলতে যেটা বোঝায়, আপনি নিজেকে সবসময় সেটা বলেছেন, এবং ওসিডি বলে অনেক। তো সেই জায়গা থেকে আমরা, আপনার ছবি আসছে যতকাণ্ড কলকাতাতে, এবার সেই ছবির রিলিজের আগে আগে আমরা 1-1.5 বছরে দেখলাম সত্যি কলকাতা কাণ্ডর স্থান হয়ে উঠলো, এবং বিভিন্ন রকমের কাণ্ড ঘটলো, সেই হিসেবে ছবি সার্থকনামা হয়েছে। না না, আমি সেই হিসেবে মানে সেই কাণ্ডগুলো মানে হয়েছে রিগ্রেটেবল বা হচ্ছে বা হবে আমি একেবারেই চাই না। এমনিতেই মানে কলকাতাটাই আর কলকাতা নেই, মানে আমি যেই কলকাতাটা বড় হয়েছি, তারপর এসব হয়তো খুবই ভেঙে পড়েছে আমার। ইনফ্যাক্ট ছবিটা শ্যুট করার পর থেকে যা হয়ে এসেছে, মানে কি বলবো আর কি, মানে একসময় ঈষৎ শ্লাঘাবোধ ছিল কলকাতার বাসিন্দা হিসেবে, এখন ঠিক উল্টোটা, মানে ভাবতে ইচ্ছে করে না নিজেকে কলকাতাবাসী। তো সেইখানে আপনার ছবির আমি নামের একটা জায়গায় আসছে যে যতকাণ্ড কলকাতাতেই, এইটা অনেকটা একটা মানে স্টেটমেন্টের মতো যে কলকাতাতেই, অন্য কোথাও নয়, সবটা কলকাতাতেই। এবার আপনার যে গুরু যদি আমরা বলি সত্যজিৎ রায়ের কথায় আর যতকাণ্ড বললেই প্রথম আমাদের মাথায় আসে কাঠমান্ডুতে, এই মুহূর্তে যতকাণ্ড কিন্তু কাঠমান্ডুতে আবার গেছে। তো এইখানে কি কোনোভাবে আপনার ছবি, আপনি একটা স্টেটমেন্টের মতো বললেন যতকাণ্ড কলকাতাতেই, সত্যজিৎ বাবু বললেন যতকাণ্ড কাঠমান্ডুতে, কিন্তু হর্ষইটা জুড়লেন না, কিন্তু আপনার ছবি রিলিজের আগে আবার কাঠমান্ডুতে দেখিয়ে দিল যে মানে উনিও ঠিক বলেছিলেন। হ্যাঁ, সে তো গাজা ট্রিপেও হচ্ছে, যতকাণ্ড গাজাতেই তো আর আমার করা এই মুহূর্তে হচ্ছে না। এখানে ঘটনাটা যে বাইরে থেকে একজন এসছে এখানে শিকড়ের সন্ধানে, এবং তার চোখ দিয়ে, সেইটা আমার কাছে ইন্টারেস্টিং যে আরেকজনের চোখ দিয়ে কলকাতাকে ডিসকভার, এবং তার অনেকদিন এটা এসে কলকাতাতেই পুরো ব্যাপারটা হলো, মাঝে মধ্যে একটু কার্শিয়াং দার্জিলিং ঘোরা হলো,
যেটা আবার বৃহত্তর কলকাতা, পশ্চিমবঙ্গের তো বটেই, অংশও বটে, দীপুদা বলে থাকি আমরা। তো এই আর কি ব্যাপার। কিন্তু এইটা যে অদ্ভুত, কতবার নিউজে যত কাণ্ড কাঠমান্ডুতে এটাকে রেফারেন্সটা রিপিটেড হলো, হ্যাঁ, যে কি ভয়ঙ্কর। আবার সেটা আবার কলকাতাতেই না হয়, সেইটা আবার এই কাণ্ড এতগুলো জায়গায় হলো, ঢাকাতেই, তারপর ইয়েতে কি নাম, শ্রীলঙ্কায় হয়েছিল আগে। তো ইনফ্যাক্ট ঢাকাতেই হওয়ার জন্য কিন্তু কলকাতাতেই এর প্রবলেম হলো যে অনেক মানে ভিসা পেল না ডাবিং করতে আসার জন্য। এই রিলিজের সময় পাচ্ছে না, জানি না ফাইনালি পাবে কিনা প্রিমিয়ারের জন্য। তো সব জায়গায় কিছু না কিছু হয়, কিন্তু কলকাতাটাকে যতই এখন আমি এই নিয়ে হতাশ হই, তাও তো এই শহরটা আমার আর কি, তো সুতরাং একদম এখানেই করলাম আর কি ছবিটা। আচ্ছা, এই যে ভেনিসের মঞ্চে অনুপর্ণা যে একটি শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন এবং সেটা বাঙালি হিসেবে প্রথমবার তিনি পেলেন, তো এইটা কি আদপে বাংলার ছবির যে জায়গা বা ভারতীয় ছবির যে জায়গা বর্তমানে আছে সেই জায়গাটাকে খুব কিছু পজিটিভ কিছু ইনজেক্ট করা তো উচিত? এই যে সমানে এখানে কিছু হয় না, এদের দ্বারা কিছু হয় না, গানেও আগের বার যে ছবিটা পায়েল কাপাডিয়া করেছে, তার যে সিনেমাটোগ্রাফার, কো ডিরেক্টর, মানে কো প্রডিউসার, সে আমার ভূতের ভবিষ্যতের অ্যাসিস্ট্যান্ট মানে অবজারভার ছিল। তার ভাই যার নাম তপসে, আমি সেই নামটা দিয়েছিলাম, সে মিউজিক ডিরেক্টর। সেটা কানে গ্রপি পেয়েছে। এরকম আরো অনেক ইয়েতে অস্কারে শর্টলিস্টেড হচ্ছে একটি ছেলের ছবি, ওই ডকুমেন্টারি, এবং অনেক ভালো ভালো কাজ হচ্ছে, খুবই ভালো কাজ। ভেনিসে ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, মায়ানগর হিসেবে যেটা দেখালো, সেটা প্রিমিয়ার করলো। হ্যাঁ, সেটার জন্য শ্রীলেখা ইয়েতে নিউ ইয়র্কে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেলো, যেখানে অন্যান্য সব আলিয়া টালিয়া ইত্যাদি দিয়েছে। সুতরাং এটা তো হওয়াই উচিত। এই যে আমাদের আর লিখেছে যে আমরা কিছুই জানি না, কিছুই ইয়ে করি না এর সম্বন্ধে, সেটা কারণ আমরা ওয়াকিবহাল নই, হওয়া উচিত। এবং আমার তো খুবই গর্ববোধ হয় যে অন্য ভারতীয় পেলে হয়, বাঙালি হলে আরো হয়, এবং পৃথিবীর যেই শহর থেকে এটা হবে, বাংলাদেশে কেউ হলে ওদের একটা ইয়ে হবে, হয়েওছে। তো সেইভাবে তো মানে একটা হলো ইন্সপিরেশন, আরেকটা হলো যে যে আমরা এখান থেকে এক্সপেক্ট করব দর্শকদের সাপোর্ট, হয় যে বাংলা ছবির পাশে দাঁড়ান বলে না, যে যাতে এইখান থেকে, ওকে তো ছবিটা করেছে বা ইয়েতে অনুরাগ কাশ্যপ ওকে ইয়ে করেছে, প্রেজেন্ট করেছে, তো সেখানে আমরা কেউ, আমাদের সেই অতটা ক্ষমতা থাকুক বা না থাকুক, অনেকেই আছে যারা ন্যাশনাল, তারা গ্রুম করতে পারে, প্রেজেন্ট করতে পারে। হচ্ছে তো ইয়ের মতো, মায়ানগরের মতো ছবি হচ্ছে তো, মানিকবাবু, মেঘ, তো সেটা হবে না কেন? এর বাইরেও হচ্ছে, দোস্তজি হয়েছে, এরকম অনেক ছবি হচ্ছে যেটা আন্তর্জাতিক মানের ছবি। সেটা আমাদের, আই এম শিওর যতদিন যাবে কিছুই শেষ হয়ে যায়নি, পুড়িয়ে যায়নি। সুতরাং আর আনবায়াসড ভাবে যদি সরকারের, আমার মনে হয় এর মধ্যে একেবারে ঢোকা উচিত না। এই সব কোথায় কি গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, এদের ওদের মারামারি হচ্ছে, দে শুড স্টে অ্যাওয়ে ফ্রম অল দিস। সালিসি সভা করার কোনো দরকার নেই, কিন্তু দে শুড প্রোভাইড, যেরকম নন্দনটাকে একটা ভালো ছবির অ্যাভিনিউ, মানে উজ্জ্বলা পুরবী ছবিঘর টাইপের একটা করে দিলাম, যে আসছে লাটের দেখেই যাচ্ছে ছবি। ভূতের ভবিষ্যৎ মানে লংগেস্ট রানিং ইন নন্দন, আমার ওখান থেকে ফোন করেছিলেন ইত্যাদি। লংগেস্ট রানের থেকেও বেশি যে আমার সুযোগটা দিয়েছিল প্রথম ইয়ে হিসেবে, তখন হয়তো আমার তো কি
হয়ে গেছে। এখন সেইটা তো করা উচিত, ইমিডিয়েটলি অনুপর্ণার ছবিটা আমাদের এখানে দেখানো উচিত, তাহলে আর একটু গিয়ে দেখে ইয়ে হবে। তাহলে মোটামুটি আপনি আশাটা রাখছেন যে মানে ওয়ার্ল্ড সিনেমার যদি আমরা মানচিত্র ধরি, ওয়ার্ল্ড সিনেমার মানচিত্রে বাঙালির একটা স্থান। হ্যাঁ হ্যাঁ, একটা মেধা, একটা ইয়ে তো রয়ে গেছে, সব তো। আর কলকাতা বাইরে চলে গেল তারা তো আছে, তারা তো কোথাও না কোথার থেকে সেই এখানকার নবজীবন জগরণের ইয়ের সাথে তার বাপদাদার যোগাযোগ রয়েছে, বা নাও থাকে। যদি এখানে এনভায়রনমেন্ট, এখানে তো চাই না চাই আমরা এদের লেখা পড়ে, এদের কথা শুনে, এদের সিনেমা দেখে বড় হই। অনুপর্ণা নিশ্চয়ই সত্যজিৎ, ঋত্বিক, মৃণালের ছবি দেখেছে, তো নিজের ভাষায় দেখেছে, তো সেটা তো একটা ডিফারেন্স ক্রিয়েট করেই। সারা ভারতবর্ষেই দারুণ ছবি হচ্ছে, মারাঠি ছবি খুব ভালো হচ্ছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজেস যেগুলোকে কেন যে রিজনাল ল্যাঙ্গুয়েজ বলে ভগবান জানে, সেগুলো মালায়ালাম ছবি তো প্রচুর ভালো। ওরা তো সাউথের তো একটা বিরাট ট্রেডিশন, আর পার্টিকুলারলি মালায়ালি ছবি, সেই দিকপাল লোকজন, সেগুলো কিন্তু আমরা নন্দনে দেখতে পেতাম আগে। আমি কিন্তু আদুগোপাল কৃষ্ণন ছবি, এলিপাতান, মুখোমুখম, এমনকি সানি জোসেফ না, সাজি কারুনের, সানি জোসেফ ক্যামেরাম্যান ছিল, পিরবি, হ্যাঁ। এবং ফেটে ভিড় হতো ওখানে, কারণ তখন তো আমাদের এদিক ওদিক থেকে ইয়েতে ইন্টারনেটে আসতো না। সেইটা কি হলো, সেই জন্যই তো ওখানে দাঁড়িয়ে সত্যজিৎ বাবু নিজে পুরোটা বলে যে এখানে আর্কাইভ হবে, এখানে রিসার্চেরই হবে, এখানে বুদ্ধ ওর কথা শুনে বা ইয়েটা বানিয়েছিল। সেটাকে এখন যদি ওরকম অদ্ভুত একটা ইয়ে হয়ে যায়, আর কোথাও নেই সিনেপ্লেক্স, আমার তো অন্তত জানা নেই যে অন্য অন্য কোনো শহরে ভারতবর্ষের হয়েছে। আর এই আমাদের যেটা রিসেন্টলি একটা যেটা আপডেট হয়েছে, যেটা বুমবাদা 100খানা ছোট হল তৈরি করতে চাইছেন, সেটা কোনোভাবে কি মানে বাংলা সিনেমার পালে হাওয়া দেওয়ার ব্যাপারটা তো একটা তো হবে বলেই বিশ্বাস করেন? হ্যাঁ, মানে ঘটনাচক্রে বুম্বা কালকেই আমায় ফোন করেছিল, আমি সেই সময় সাইলেন্টে ছিল, আমাদের একটা প্রিভিউ ছিল, পরে দেখলাম অনেক পরে, তখন আমি ফোন করলাম, বলে আসলে আমি ওইদিকে যাচ্ছিলাম, তোমার ওখানেই আসতাম, আমি কাল সকালে চলে যাচ্ছি বম্বেতে, আমি এসে 16-17 তারিখে তোমার সাথে দেখা করব, মানে বেশ কোনো পারপাসফুলি বললো। তো এখন আপনার কাছ থেকে শুনে আমার মনে হচ্ছে কিছু জানি না সেটার সাথে সংক্রান্ত কিনা, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, এক্সিবিশন ইয়ে বাড়াতে হবে, নাহলে কি করে সাস্টেনেবল হবে। আর 100টা ছোট ছোট হল, 100টা হল করার একটা টার্গেট খুব ভালো, খুবই ভালো, কারণ রিকভারি দিয়ে তো অ্যাওয়ার্ড পেয়ে তো আর টাকা রিকভারি হয় না, লোককে যেতে হবে, তারা টিকিট কাটতে হবে, আসতে হবে। এবং আমার নিজের অভিজ্ঞতায় আমি ভাবতেও পারিনি যে আমার প্রথম ছবিতে এরকম রেসপন্স হবে, এবং তারপর পরের ছবিটা করতে অনেক সুবিধা হয়, তখন লগ্নি পাওয়া, ইয়ে পাওয়া। তো যদি রিলিজে খাটাখাটি এদের মধ্যে কে নিচ্ছে না, কে দুপুরে পাচ্ছে, কে একটা কোন ছবি শুনলাম সকালবেলা 7টার সময় একটা শো দিয়েছে, সেটা খুব ডেডিকেটেড কেউ না। তো এগুলো দেখতাম। গোয়াতে আমার ছবি দেখানো হচ্ছিল, আমাদের ছবিটা 9টা না কটায় দিয়েছি, তারপরে কে আসবে রেড কার্ড, ওমা দেখি ওখানে গিয়ে বিশাল বিশাল লাইন, এগুলো কাদের, তার মধ্যে দেখলাম একটা আমাদের লাইন, কারণ ওখানে লোকে সারা ভারতবর্ষ থেকে আসছে ছবি দেখবো, এবং একেবারে লিস্ট ধরে যেগুলো দেখার দেখছে, তো সেরকম তো অ্যাভিনিউ দিতে হবে। যে ইনফ্যাক্ট মানুষ কিন্তু সকালে দেখেন, মানে আমি নিজে কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে দেখেছি, ওখানেও কিন্তু শুধু দেখেন বলে নয়, আফটার দ্য শো তারা কিন্তু রীতিমতো খুব ভালো প্রশ্ন উত্তর একটা কিউএনএ প্রত্যেকটা রাখে, সেটা আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল ব্যাঙ্গালোরে। অপরাজিত বেস্ট ইন্ডিয়ান ফিল্ম দিয়েছিল,
তো তখন তো জানতাম না, কিন্তু দেখি ওখানে তার আগে রিলিজ করে 3 উইক চলে গেছে, বাঙালি সব দেখে নিয়েছে, সব বাঙালি, মানে একটি মেয়ে বোধহয় আমার বাঙালি দেখলো। তারা দেখতে আসে, খবর পেলে যে এটা কিছু একটা হলেও হতে পারে, ঠিক চলে আসে। তিনি ওই ওদের যে লুঙ্গি না, ওই একটা সাদা ধুতিটাকে এভাবে পরে সে বদল, তিনি আবার সকলকে খুব বকে দিলেন। ওই এটা রোলিং ক্রেডিটস, যেটা এন্ড ক্রেডিটসটা চলছিল, সবাই উঠে গেল, বন্ধ হয়ে গেল, বলে জানেনি প্রত্যেকটা লোকের কি কন্ট্রিবিউশন থাকে। ওর ভাষা ইংরেজিতেই বললেন, সাউথ ইন্ডিয়ান। আমিও থতমত খেয়ে বসে তো ছিল। তো এইরকম সিনে মাস্টার মশাইয়ের মতো লোকজন। তো হ্যাঁ, খুব ভালো। হুমা যদি এটা করে থাকে তো এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এগিয়ে যাও ভাই। আর আমাদের যদি আমি ছবি করতে পারি তাহলে তোমার কাছে যাবো এবার। সেটা কে হবে আমি জানি না, মালিক মালিকানা। আর এটা প্রাইভেট এন্টারপ্রাইজে হলে আরো ভালো, কারণ সরকারি ইয়ে হলে যে ওই নানা রকম ইয়ে হয় না, মানে যে একে দেবো ওকে দেবো না, কোনো সেই ধরনের বাছবিচার যেন না থাকে। সম্পূর্ণ দুটো জিনিসের ওপর, একটা হলো ছবির মান, দ্বিতীয়ত অবশ্য কমার্শিয়াল সাইডে, যে এই ছবিটা চালালে আমার হল মালিকেরও কিছু টাকা, আমার টাকাটা কিছুটা, সেটা আমি বরাবরই মাথায় রাখি। থ্যাংক ইউ অনিকদা, অনেকটা সময় থ্যাংক দিলেন। ইউ।